জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সরকারি ছুটি থাকবে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থান দিবস স্মরণে নানা কর্মসূচি পালন করা হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রতিটি উপজেলায় নির্মিত হচ্ছে পাবলিক লাইব্রেরি। প্রথম পর্যায়ে 44টি উদ্বোধন করলেন এলজিআরডি উপদেষ্টা। গুম কমিশনে আসা 1850টি অভিযোগের মধ্যে 253টি অভিযোগের অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বাকিগুলোর তদন্ত চলছে, জানালেন কমিশন সভাপতি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ক্ষেত্রে অধিকাংশ দল একমত। ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি সংশোধন করে খসড়া অনুমোদন নির্বাচন কমিশনের। নির্বাচনী প্রচারে থাকছে না পোস্টার, সুযোগ থাকছে বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিলের পাশাপাশি অনলাইনে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত আগামী 2 সপ্তাহের মধ্যে, জানালো হোয়াইট হাউস। এবং গল টেস্টে বাংলাদেশে 495 রানের জবাবে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ 4 উইকেটে 368 রান। আসসালামু আলাইকুম। সকালের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে 5 আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, জুলাই গণ অভ্যুত্থান ঘিরে আগামী 1 জুলাই থেকে কর্মসূচি পালন শুরু হবে, চলবে 5 আগস্ট পর্যন্ত। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বেতার টিভির স্বায়ত্তশাসন নিয়ে শিক্ষা উপদেষ্টা প্রফেসর CR আবরার এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিপূর্বে কিভাবে টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে সেটা রিভিউ করবে এবং ভবিষ্যতে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কী ধরনের নীতিমালা হওয়া প্রয়োজন তা ঠিক করবে। এই স্বায়ত্তশাসন কিভাবে দেওয়া যায়, মিডিয়া কমিশনের রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে এই দেওয়ার জন্য, সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। আর একটা হচ্ছে, আপনারা জানেন জুলাই প্রোক্লেমেশন ছাত্র জনতার একটা দাবি। তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে 5 আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশের প্রতিটি জেলায় পাবলিক লাইব্রেরি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি গতকাল সচিবালয়ে অনলাইন প্ল্যাটফর্মে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন 44টি পাবলিক লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিটি লাইব্রেরি ভবন নির্মাণে 53 লাখ টাকা খরচ হবে জানিয়ে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা পরিষদের অনুকূলে এই প্রকল্প বাস্তবায়নে 23 কোটি 32 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের অনেক জায়গা উন্নয়নমূলক কাজে
বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ডের সুষম বণ্টন নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার। জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ স্মরণে নাগরিক উদ্যোগে রাজধানীর বিজয় সরণিতে গণমিনার নির্মাণ করা হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণমিনার বাস্তবায়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জমি বরাদ্দ, অর্থ ও প্রকৌশল সহায়তার পাশাপাশি গণমিনার নির্মাণে দেশের সাধারণ মানুষ সম্পৃক্ত হতে পারবে বলে জানান বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। গণমিনার জুলাই গণ বিপ্লবে নিহত ১,৪০০ শহীদের নাম পরিচয় সংরক্ষণ করা হবে। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, কমিশনে আসা ১,৮৫০টি অভিযোগের মধ্যে ২৫৩টি অভিযোগের অকাট্য প্রমাণ পাওয়া গেছে, বাকিগুলোর তদন্ত চলছে। গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। আরও জানাচ্ছেন আরেফিন মাসুদ। ৫ আগস্ট ২০২৪-এর সংবাদ সম্মেলনে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী বলেন, গত সরকারের শাসন আমলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে পদ্ধতিগত দমন নীতির অংশ হিসাবে গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। অদ্যাবধি গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য সারা দেশে মোট 16টি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে। আমাদের কাছে দাখিলকৃত 81% অভিযোগ জীবিত ভিকটিমদের হলেও 19% অভিযোগ ফেরত না আসা ভিকটিমদের। মইনুল ইসলাম চৌধুরী বলেন, বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিদের অভিজ্ঞতার এই সামঞ্জস্য রাজনৈতিক উদ্দেশ্যকে স্পষ্ট করে। ব্যাপারটা মোটেও এমন নয় যে একটি জঙ্গিবাদ দমন অভিযানে একজন অসাবধানী কর্মকর্তা কর্মচারী কর্তৃক কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, বরং এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দমন যন্ত্র যা জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। এতে স্পষ্ট হয় যে বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, ১,৮৫০টি অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে গুম হওয়া ২৫৩ জনের তথ্য প্রমাণ পেয়েছে কমিশন। অন্তর্বর্তীকালীন এই প্রতিবেদনে প্রায় ১৮৫০ অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে ২৫৩ জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়েছে, যাদের ৩টি বৈশিষ্ট্য রয়েছে। ৩টি পর্যায়ে অকাট্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে। মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের শিকার হওয়া ভুক্তভোগীরা ছিলেন মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী। ব্রিফিংয়ে জানানো হয়, এ প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবের আওতায় রেখে নির্যাতন ও গোপনে আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিককে বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। এ প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। গুম কমিশনের সভাপতি বলেন, গুম থেকে ফিরে না আসা ১২ জনের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছে কমিশন। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ক্ষেত্রে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ একথা জানান। এই আলোচনার ক্ষেত্রে যেটা সুস্পষ্ট হয়ে ওঠে যে প্রায়
প্রত্যেক অংশগ্রহণকারী আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে এর সঙ্গে যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রশ্নটি জড়িত, অর্থাৎ রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন সেটা অনেকের ক্ষেত্রেই দলগতভাবে যে সিদ্ধান্ত সেটা নির্ভর করছে যে উচ্চকক্ষ তৈরি হবে কিনা, হলে কিভাবে হবে। সেই বিবেচনার থেকেই আমরা আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা নিয়ে আলোচনা করেছি। সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়ার যে বিধান আছে 48-এর 1 অনুচ্ছেদ, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে প্রায় সকল দলই একমত হয়েছেন যে সংবিধানের 48 অনুচ্ছেদের 1 উপঅনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। আমরা নির্ধারিত বিষয়গুলোর মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে আলোচনা শুরু করেছি। এখানে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী একই ব্যক্তি থাকতে পারবেন না, সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কয়েকটি দলের পক্ষ থেকে এই প্রস্তাব এসছে যে এটা 2 মেয়াদের পরে আবার কি হবে, অর্থাৎ 2 মেয়াদের পরে 1 বা 2 মেয়াদ বাদ দিয়ে আবার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেটি বিবেচনায় করার জন্য এসেছে এবং অন্যান্য আরও কিছু প্রস্তাব আছে। আমরা এগুলি আলোচনা অব্যাহত রাখব। এই সময় বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সাথে কথা বলেন। পদ্ধতিতে বর্তমানে সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন, সেই হিসাবে আমাদের প্রস্তাব আছে। তবে সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, তারপরে মহিলা আসন যদি 100তে উন্নীত হয়, বর্তমানে 50 আছে, সেই সদস্যগণ তাহলে 400। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, সেটার নাম সিনেট দেয়া হয়েছে, পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো জানি না। তার সদস্য সংখ্যা যদি 100 হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। আপার হাউস, লোয়ার হাউস মেম্বার, এবং এটাকে কনস্টিটুয়েন্সিকে প্রেসিডেন্টের যে কনস্টিটুয়েন্সি মানে ইলেকট্রাল কলেজ, সেটা আরেকটু এক্সটেন্ডেড করা। আর কমিশনের প্রস্তাব হচ্ছে এটা আপ টু দি ইউনিয়ন কাউন্সিল মেম্বার্স, যেটার সংখ্যা হয়ে যায় প্রায় 70-75 হাজার। আমরা বলেছি এক্সটেন্ডেড করা দরকার, তবে একেবারে এত বড় নয়। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কাভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই, মিলিয়ে যে কনস্টিটিউয়েন্সি হবে, ইলেকট্রাল কলেজ হবে ফর দি প্রেসিডেন্ট। জাতীয় সংসদের উভয় কক্ষ যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আমরা সবাই একমত হই, তাহলে উভয় কক্ষের আপনার সংসদ সদস্যদের ভোটে অথবা উভয় কক্ষের সংসদ সদস্য প্লাস হচ্ছে যে আমাদের 70,000 জনপ্রতিনিধি, সেটা নিয়ে যে ইলেকট্রাল কলেজ গঠিত হবে, সেইটা আমরা সেখানে মত দিয়েছি যে আমাদের দলের পক্ষ থেকে যে জেলা পরিষদের যে সমন্বয় থাকবে, জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, সেটা সহজে 576 জন হয়। সেই 576 জনের ভোটে রাষ্ট্রপতির নির্বাচন করা। পার্লামেন্টে উচ্চকক্ষ থাকবে কি থাকবে না সেই বিষয়টিতে এবং আলোচনার এক পর্যায়ে এটা মোটামুটি একটা সিদ্ধান্তে এসছে। পূর্ণাঙ্গ ফর্মাল সিদ্ধান্ত এখনো আসেনি যে উচ্চকক্ষ থাকবে 100 সদস্য বিশিষ্ট, এবং এই 100 সদস্যকে কিভাবে নির্বাচিত করা হবে সেটা নিয়েও কথা হয়েছে। আমরা বলেছি আমাদের জায়গা থেকে মানে টোটাল যেই ভোট পাবে সেই ভোটের অনুপাতিক ভিত্তিতে হচ্ছে উচ্চকক্ষের সিট, সেই বিষয় হচ্ছে আমরা আমাদের মতামত দিয়েছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে ৪র্থ দিনের আলোচনায় মিলেছে মতপার্থক্য ও সম্ভাবনার ইঙ্গিত। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বদলে ঐকমত্য হলেও প্রধানমন্ত্রীর মেয়াদসহ কয়েকটি বিষয়ে রয়ে গেছে মতবিরোধ। কমিশনের দাবি, আস্থাশীল আলোচনা অব্যাহত থাকলে শিগগিরই অমীমাংসিত বিষয়েও সমাধান আসবে। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। কাউন্সিল গঠনের যে প্রক্রিয়া এবং তাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৪র্থ দিনের আলোচনা। এদিনেও স্পষ্ট হলো মতপার্থক্য ও সম্ভাবনার মিলন রেখা। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ পর্ব।
আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দুইটি রাজনৈতিক জোটের নেতারাও উপস্থিত ছিলেন বৈঠকে। বৈঠকের শুরুতে তৃতীয় দিনে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো নিয়ে আলোচনা শুরু হয়। স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সবাই আন্তরিক হলে, শ্রদ্ধাশীল থাকলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। এই সময় তিনি স্বল্প সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। যদি ব্যবস্থাটা ঠিকঠাক থাকতো তাহলে আমরা এখানে আসতাম না। তার মানে ব্যবস্থায় কোথাও না কোথাও গলদ ছিল, সেই গলদের নিপীড়ন আমরা মোকাবেলা করেছি, প্রত্যেকেই আমরা বদলাতে চাই। 2 নম্বর হচ্ছে আমাদের সকলকেই কিছু না কিছু ছাড় তো দিতে হবে, কারণ আমি আমার জায়গায় থাকলে তো হবে না, তাহলে তো আমরা মানে এই জায়গায় আসার আপনারা যে সেই চেষ্টাটা করছেন সেটা তো দেখাই যাচ্ছে। সেই জায়গায় বরঞ্চ সেটা এই দুটো জিনিস বিবেচনায় রেখে বলুন যে আমরা পদ্ধতি দিক থেকে কোনো এক জায়গায় একত্রে এক জায়গায় আসতে পারি কিনা। এরপর মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্ত বিগত দিনের অমীমাংসিত বিষয় রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ নিয়ে মতামত দেন প্রত্যেক রাজনৈতিক দল। এ সময় তারা রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা পরিবর্তনে একমত হন। তবে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে মতপার্থক্য রয়ে গেছে দলগুলোর মধ্যে। আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক নতুন আইডিয়াস এবং অনেক প্রস্তাব এসছে যেগুলো জাতি গ্রহণ করবে বলে মনে হয়, সেই জন্যই তো আলোচনায় আমরা বসছি। এখানে আমরা কেউ রিজিড নই। যদি আমরা যা যা লিখিত প্রস্তাব দিয়েছি সেই লিখিত প্রস্তাবের মধ্যে যদি রিজিড থাকতাম, পরবর্তী আলোচনাগুলো আর প্রয়োজন হতো না। তা আমরা যদি এটা একদম পুরোটা ওপেন না করে একটা ইস্যুস যদি আমরা সলভ করতে চাই, আমার মনে হয় সেটা এখানেই আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে সেখানেও অনেকটাই মেজরিটি অর্গানাইজেশনগুলো আমরা একমত হয়েছি যে কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। কোনো দল ইনক্লুডিং বিএনপি তারা এটার সাথে পুরোপুরি একমত হননি। তারা এটা বলেছেন যে 2 মেয়াদ, তারপরে ড্রপ, তারপরে আবার হইতে পারবে। তো এখানে একটা স্লাইট ডিফারেন্স আমাদের মাঝে হয়েছে, কিন্তু মেজরিটি বিশ্বাস করে যে 2 মেয়াদেই হইতে পারবে, এরপর আর হইতে পারবে না। বাঞ্ছনীয় জায়গা 2 মেয়াদের বেশি বাংলাদেশে প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না। এই বিধান এই প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থাতেই আমরা যুক্ত করি, তাহলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা দাঁড়াতে সহায়তা হবে এবং ওই রকম এক ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী কেউ হয়ে উঠতে পারবে না। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ বাক্য পাঠ করতে পারবেন না। কোনো অন্যায় স্খলনের কারণে যদি তিনি মাঝপথে হেরে যান, 3য়বার উনি আর করতে পারবেন না। এটা সিদ্ধান্ত হওয়া উচিত। 2 বার নয়, 2 মেয়াদও না, 2 বারের বেশি কোনো প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করতে পারবেন না। আমরা পরপর 2 বার প্রধানমন্ত্রী থাকার বিষয়টাকে আমরা সমর্থন করছি এবং এটা আমাদের গণতন্ত্রের জন্যও ভালো। রাষ্ট্রের মানুষের কাছে আজকে অন্তত একটা ভালো খবর আমরা দিতে পারবো যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই ধরনের বিধানটাই আমরা রাখার পক্ষে। আমাদের ব্যক্তি এবং দলের স্বার্থে উঠে আমরা জাতীয় স্বার্থের কথা চিন্তা করি, যেটি ইতিমধ্যে এসেছে। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী কোনো ব্যক্তির থাকার প্রয়োজন হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রেও তো 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকে না। অসমাপ্ত অনেক বিষয়ে মতপার্থক্য থাকায় চতুর্থ দিনের আলোচ্য বিষয় সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ আলোচনার টেবিলে আসেনি। তবে কমিশন বলছে, ভিন্ন মত থাকলেও আলাপ আলোচনার মাধ্যমে আগামী রবিবার 4 দিনের অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তোলা হবে। আমাদের এই আলোচনায় বিভিন্ন রকম মত থাকলেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হচ্ছে। প্রত্যেকেই তাদের মতামত দিচ্ছেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মতামত প্রকাশের ক্ষেত্রে তারা মোটেই দ্বিধান্বিত নন। প্রত্যেকেই অন্যদের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকছেন এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে ভিন্ন মত প্রকাশ করছেন। আমরা আশা করছি সেটা অবশ্যই অব্যাহত থাকবে। এর আগে গত 3রা জুন দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের বৈঠকে 33টি দল, দ্বিতীয় দিন 29টি দল, তৃতীয় দিন 30টি এবং চতুর্থ দিনে 30টি দল অংশ নেয়। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলা শুনানি করতে এমিকাস কিউরি হিসেবে সিনিয়র আইনজীবী A.Y. মশিউজ্জামানকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল গতকাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননা মামলার অগ্রগতি জানান প্রসিকিউটর। এ সময় ট্রাইব্যুনাল এমিকাস কিউরি নিয়োগ করার বিষয়ে জানতে চান। প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 41 ধারা অনুযায়ী এক বা একাধিক এমিকাস কিউরি নিয়োগ দিতে পারে ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনাল একজন এমিকাস কিউরি নিয়োগ দেন। আগামী 25 জুন এই মামলার শুনানির দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ফ্যাসিস্ট শেখ হাসিনার এমন মন্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল যে আদেশ জারি করেছেন সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন এমিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট AY মশিউজ্জামান সাহেবকে, যিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন, ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে উনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য উনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছে। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন, বিগত সরকারের সময়ে আইনের শাসন ছিল না, সেই প্রক্রিয়া পরিবর্তন হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় এবং তা মানসম্পন্ন হয়েছে। But of course there are matters that I would like to see changed in the legal process. I won't set them out today. They will, of course, it's a matter for the government to implement those changes. But of course it is important to ensure that notwithstanding the manner in which these cases are being dealt with and will be dealt with will be in accordance with the highest international standards, because this process is too important. আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল হতে পারে এমন বিধান রেখে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের 7ম কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাহুল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন, তবে গণপ্রতিনিধিত্ব আদেশ RPO সংশোধন সাপেক্ষে হবে এটি। তিনি জানান, সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার থাকছে না, বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। বিদেশি অর্থায়নে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করা যাবে না। বিধিমালা লঙ্ঘন করলে 6 মাস কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা করা হবে। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে কোনো প্রার্থী যুক্ত থাকলে সেখান থেকে প্রার্থী হওয়ার আগে পদত্যাগ করতে হবে। এর আগে নির্বাচন কমিশনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের 7ম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় 4 নির্বাচন কমিশনার সহ ইসির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরান জানিয়েছে ক্ষেপণাস্ত্র শতাধিক ধরনের ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চলছে। ইরানের হামলায় ইসরায়েলে আহত হয়েছে 137 জন। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে নাতানজ পারমাণবিক কেন্দ্র স্থাপনায় বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি তার সামাজিক মাধ্যম X অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যা শুরুতেই দেখানো হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলা ও সহিংসতার দৃশ্য।
এরপর দেখানো হয়েছে ইসরায়েলের উপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে ইসরায়েলে সৃষ্ট ধ্বংসের চিত্র। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে। এদিকে ইরানকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করলেন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম। এক দীর্ঘ বিবৃতিতে তিনি জানান, ইরানের প্রতি তাদের সমর্থন অবিচল এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ নীরব থাকবে না। আজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার হুমকি শুধু ইরানের নয়, বরং গোটা অঞ্চলবাসীর বিরুদ্ধেই এক ধরনের আগ্রাসন। এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা শুরুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। গতকাল রাতে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া থেকে সরে আসার জন্য ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, সংঘাত আরও বেড়ে যাওয়ার প্রকৃত ঝুঁকি রয়েছে, তাই সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে আহ্বান জানিয়েছেন স্টারমার। বিশ্ববাসীর নজর টেনে নিয়ে গাজায় গণহত্যা জোরদার করেছে ইসরায়েল। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 92 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 শতাধিক। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলে মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ড্রোন, ট্যাঙ্ক ও মেশিনগান হামলায় মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, যারা ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েছিল তাদেরই টার্গেট করে চালানো হয় নির্বিচার গোলাবর্ষণ। ঘটনাস্থল ছিল একটি মার্কিন ও ইসরায়েলি সমর্থিত সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে। স্থানীয় চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলছেন, সেখানে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ত্রাণের জন্য ভিড় করেছিলেন সাধারণ মানুষ। ইসরায়েলি সেনারা তাদের সন্দেহভাজন আখ্যা দিয়ে গুলি ছোড়ে। এমন ঘটনা এখন গাজায় প্রায় নিয়মিত। শুধু গাজা নয়, দমন পীড়ন চলছে দখলকৃত পশ্চিম তীরেও। ইসরায়েলি বাহিনী সেখানে কঠোর লকডাউন জারি করেছে। বাড়ি বাড়ি তল্লাশি, রাতভর অভিযান এবং গ্রেফতারের কারণে পশ্চিম তীরের জনজীবনও স্তব্ধ হয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, আন্তর্জাতিক মনোযোগ ইরানের দিক থেকে সরে যাওয়ায় ফিলিস্তিনের দমন পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। গাজায় 20 মাসের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55,706 ও আহতের সংখ্যা 1,30,101। এদিকে গাজায় শিশু অপুষ্টি ভয়াবহ রূপ নিয়েছে। ইউনিসেফ বলছে, 2025 সালের শুরু থেকে প্রতিদিন গড়ে 112টি শিশু অপুষ্টি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মে মাসেই শনাক্ত হয়েছে 5,000-এর বেশি রুগ্ন শিশুর নাম। নিরাপদ পানি, চিকিৎসা ও পর্যাপ্ত খাদ্যের অভাবে এই শিশুরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। দখলদার ইসরায়েলে নতুন করে ইরানি আগ্রাসন চালানোর প্রেক্ষিতে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানির পথ হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছে ইরান। এমনটা হলে বাংলাদেশও সংকটের মধ্যে পড়বে, কারণ বাংলাদেশ কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করে মূলত হরমুজ প্রণালী দিয়ে। দেশের শিল্প খাতেই এলএনজির ব্যবহার সবচেয়ে বেশি, তাই এ জ্বালানির আমদানি সংকটে পড়লে তার প্রভাব পুরো অর্থনীতিতেই পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সংকট মোকাবেলায় জরুরি কৌশল তৈরি করে সতর্ক ও সক্রিয় থাকার পরামর্শ দিচ্ছেন তারা। রিপোর্ট দিনার সুলতানার। 2024 সালে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। গত 13 জুন ইসরায়েলের ইরান আক্রমণের মধ্য দিয়ে সত্যি পরিণত হয়। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘস্থায়ী ইরান ইসরায়েল সংঘাতের তীব্র প্রভাব বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে জিডিপি প্রবৃদ্ধি ধীর হয়ে যেতে পারে এবং জনসংখ্যার উপর মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। বাংলাদেশের অর্থনীতি এটা আমাদের রপ্তানি, আমদানি, আমাদের শ্রমবাজারের সাথে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের সংযুক্তি, আমাদের রেমিটেন্স প্রবাহ,
সব কিছুর উপরেই এটার একটা বিরূপ প্রভাব পড়তে পারে। তখন আমাদের আমদানি ব্যয় বাড়লে আমাদের রিজার্ভের উপরে এটার একটা প্রেশার পড়বে। আমাদের রপ্তানি যে সি রুট দিয়ে যায় সেগুলো যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমাদেরকে বিকল্প পথে নিতে হবে। প্রতিযোগিতা সক্ষমতার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান। এমনটি ঘটলে গোটা বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশে এলএনজি ও তেল আমদানি ব্যাহত হবে, যার প্রভাব পড়বে বিদ্যুৎ, পরিবহন এবং তৈরি পোশাক শিল্পে। আমরা যে জ্বালানি ব্যবহার করে থাকি, বিশেষ করে এলএনজি যেটা আনি সেটা কাতার থেকে আনি, ওইটা আনার একটা খরচ বা বাধার সম্মুখীন হওয়ার একটা সুযোগ আছে। সুতরাং এটা আমাদের দেশে ইন্টারাপশনের একটা উৎপাদনের উপর একটা পড়তে পারে, খরচের উপরে পড়তে পারে, এটা একটা ফ্যাক্টর। টোটাল যে জ্বালানি প্রবাহিত হয় তার কিন্তু একটা বড় অংশ তেলের কিন্তু ওই অঞ্চল দিয়ে আসে। তো সেটাও একটা ধরনের তেলের দাম বাড়িয়ে দিতে পারে, তেলের পরিবহনের সময় লাগতে পারে, আবার সেমভাবে একটা এফেক্ট হবে। কন্টেনার বুক দিলে যেভাবে পাচ্ছি যেই রেটে, সেটা কিন্তু আমরা ওভাবে পাবো না, সংকট হবে এবং তাদের কন্টেনার শর্টেজ হবে এবং খরচও কিন্তু বাড়িয়ে দিবে। একই সাথে টাইমিংটাও বেশি লাগবে কিন্তু আমাদের এক্সপোর্টের। সব কিছুর দাম যদি বেড়ে যায়, ইনফ্লেশন বাড়বে, ইনফ্লেশন বাড়লে মানুষ কিন্তু কেনাকাটি কমিয়ে দিবে, আলটিমেটলি কিন্তু এইটার বিক্রির, গার্মেন্টসের বিক্রির প্রভাবটা কিন্তু আমাদের উপরে এসে পড়বে। তার মানে আমাদের অর্ডার কম হবে। অর্থনীতিবিদরা বলছেন, জরুরি কৌশল তৈরি করে সতর্ক ও সক্রিয় থাকতে হবে সরকারকে। আমাদের রপ্তানিকারকরা তাদের সাথে একটা আগের থেকে একটা কৌশল নির্ধারণ করা, যে যাতে করে আমাদের রপ্তানি প্রবাহের উপরে খুব বেশি এটার কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। আর সরকারের পক্ষ থেকে তো অবশ্যই এটা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে তেলের দাম কোন দিকে যায়। আমাদের এখানে তো তাহলে তেলের দামের সাথে আমাদের স্থানীয় দামেরও একটা সামঞ্জস্য বিধান করার একটা বিষয় তখন চলে আসবে। আমাদের আমদানি হয়তো কিছুটা সীমিত করতে হতে পারে যদি দেখা যায় যে কমোডিটি প্রাইস বাড়ছে এবং রিজার্ভের উপরে প্রেশার ক্রিয়েটেড হচ্ছে। সুতরাং সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা এবং ব্যবস্থাপনার দিক থেকেও সরকারকে সতর্ক থাকতে হবে। আর আমাদের যারা আমদানি এবং রপ্তানিকারক তাদেরকেও অবস্থা এটা পর্যালোচনার মধ্যে রাখতে হবে। জ্বালানি ঘাটতি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা। এলএনজি অবশ্যই একটা বিকল্প, কিন্তু আপনি বিকল্পটা ব্যবহার করে প্রতিযোগিতায়ও তো আপনাকে টিকতে হবে। তো আপনি যদি সেইটার ওই এলএনজির কস্ট দিয়ে আপনি যদি টিকতে না পারেন, বাজারে উৎপাদন খরচে পোষাতে না পারেন, আপনি ওইটা দিয়ে তো আপনার লং টার্ম লাভ হবে না। তাহলে লং টার্ম কী হবে, পরিবেশের কথা, ফাইন্যান্সিয়াল কথা চিন্তা করলে আমাদেরকে আসলে দীর্ঘমেয়াদী রিনিউয়েবল এনার্জিতে যেতেই হবে। এটার কোনো বিকল্প নাই। তাইলে আপনার আর কারোর প্রতি নির্ভরও করতে হবে না, আপনার খরচের প্রতি টেনশন করতে হবে না। সুতরাং এইখানে সরকার, আমি মনে করি যে অনেক কিছু করতে পারে এবং ভালো কিছু করার এখানে আছে। একই সাথে নিজেদেরকে স্বনির্ভর করারও একটা চেষ্টা আমরা এখানে করতে পারি। হরমুজ প্রণালী দিয়ে দৈনিক প্রায় 18 থেকে 19 বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল পরিবহন করা হয়, যা বিশ্বের মোট চাহিদার প্রায় 20%। যদি এটি বন্ধ হয় তাহলে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 থেকে $150 পর্যন্ত উঠতে পারে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দিনার সুলতানা, বিটিভি নিউজ। ডেঙ্গু সহ অন্যান্য দুর্ঘটনাজনিত রোগীদের নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু করা হয়েছে প্লাটিলেট অ্যাফিরেটর মেশিন, যার মাধ্যমে জরুরি প্রয়োজনে যে কেউ নিরাপদ রক্ত সংগ্রহ করতে পারবেন। শরীফুল ইসলামের রিপোর্ট। দেশে বেড়েই চলছে এডিস মশাবাহিত রোগ, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬,০০০ ছাড়িয়ে গেছে, আর মৃত্যু হয়েছে ৩০ জনের। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত রোগীদের অনেক সময় রক্তের প্লাটিলেট কমে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, প্রয়োজন হয় রক্তের। এরই প্রেক্ষিতে ডেঙ্গু রোগীদের নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু করা হয়েছে প্লাটিলেট এফিরেটর মেশিন, যার মাধ্যমে ডেঙ্গু রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত সরবরাহ নিশ্চিত করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, একজন ডোনারের মাধ্যমে যে কেউ এখান থেকে নিরাপদ রক্ত গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যাদের প্লাটেলেট কাউন্ট 10,000-এর নিচে নেমে গেছে, তাদের যে রক্তক্ষরণ শুরু হয়, এটা দ্রুত বন্ধ করার জন্য এই প্লাটিলেটের গুরুত্ব তো অনেক বেশি, এবং পেশেন্টের জীবন বাঁচানোর জন্য
তো আমরা ওটা কালেকশন করে ওটা পেশেন্টকে দেই। ওটা হচ্ছে একটা ইমার্জেন্সি সার্ভিস, যেহেতু ডেঙ্গুর জন্য এটা খুবই উপকারী এবং বর্তমানে সব জায়গাতে এই ফ্যাসিলিটি নেই, যেখানে আছে সেখানে হচ্ছে সিঙ্গেল ডোনার প্লাটিলেটের মাধ্যমে আমরা তাদের যে সেবাটা দিয়ে থাকি আর কি। হাসপাতালের পরিচালক জানান, শুধু ডেঙ্গু রোগী নয়, অ্যাক্সিডেন্টাল যে কোনো রোগী যাদের জরুরি রক্তের প্রয়োজন হয় তারাও এখান থেকে রক্ত সংগ্রহ করতে পারবেন। এক ব্যাগ প্লাটিলেট সংগ্রহ করতে গেলে অনেকগুলো রক্তের প্রয়োজন হয়। তো এক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে যে এই রক্তটা, এই মেশিন এমন একটা মেশিন যে তার রক্তের অন্যান্য যে সমস্ত উপাদান সেগুলো আবার অটোমেটিক্যালি তার শরীরে চলে যায়, অর্থাৎ এটা নষ্ট হয় না, শুধু এখান থেকে ডিরেক্টলি প্লাটিলেটটাকে আলাদা করা যায়। এটা কিন্তু শুধুমাত্র এই ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আসলে ব্যবহার, মানে এটা কেন হয়েছে ব্যাপারটা সেরকম না। আমরা মনে করি যে যারা অন্যান্য মানুষজনের যদি দরকার হয় তখন আমাদের এখান থেকে এটা তারা নিতে পারবে। এই মেশিন চালুর মধ্য দিয়ে জরুরি প্রয়োজনে যাদের রক্তের প্রয়োজন তারা অনেকখানি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। দর্শক, যাচ্ছি খেলার খবরে। গল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে সমান তালে জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে লঙ্কানরা 127 রানে পিছিয়ে থাকলেও দিন শেষে তাদের সংগ্রহ 4 উইকেটে 368 রান। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। গল টেস্টের উইকেট যেন পুরোপুরি ব্যাটিং স্বর্গ। বাংলাদেশের 2 দিন আর শ্রীলঙ্কার একদিনের ব্যাটিং দেখলে বলা যায় সেই কথাই। তৃতীয় দিন শেষে স্বাগতিকরা পিছিয়ে আছে 127 রানে, হাতে আছে আরো 6 উইকেট। বাংলাদেশের প্রথম ইনিংসে করা 495 রানের জবাবে লঙ্কানরা দিন শেষ করে 4 উইকেটে 368 রানে। এখন পর্যন্ত গল টেস্ট যেভাবে এগোচ্ছে তাতে এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ, কিন্তু এখনো দুই দলের প্রথম ইনিংসই শেষ হলো না। আগের দিনে 9 উইকেটে 484 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দলীয় স্কোরে আর মাত্র 11 রান যোগ করে শেষ উইকেট হারায় টাইগাররা। জবাবে দীর্ঘ 30 বছর পর 2 ডানহাতি নিয়ে ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। প্রথম নিশাঙ্কার সঙ্গে উদ্বোধনী জুটি করেন লাহিরু উদারা। তিনি 29 রান করে তাইজুলের বলে ক্যাচ দিয়ে আউট হন। 47 রানে প্রথম উইকেট হারালেও হাল ধরেন নিশাঙ্কা ও অভিজ্ঞ দীনেশ চান্দিমা। এই জুটিতেই ওয়ানডে ম্যাচে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতকের দেখা পান নিশাঙ্কা। অর্ধশতক হাঁকান চান্দিমা। with that single. It has been a fantastic knock. Just the third 100 for Pathum Nissanka. This Kamara 54 রান করে নাইমের বলে চান্দিমাল ফিরলে ভাঙে 157 রানের জুটি। down the wicket. এরপর মাঠে আসেন বিদেয়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাকে গার্ড অব অনার দেন খেলোয়াড়রা। 89 রানের জুটি হয় নিশাঙ্কা ও ম্যাথিউসে। মমিনুলের বলে 39 রান করে লিটন দাসকে ক্যাচ দেন ম্যাথিউস। তবে তৃতীয় দিন লঙ্কানদের মূল তারকা প্রথম নিশাঙ্কা, তাকে ডাবল সেঞ্চুরি বঞ্চিত করেন হাসান মাহমুদ। 256 বলে 187 রান করা নিশাঙ্কাকে থামান তিনি। এরপর আরও 37 রান যোগ হয় লঙ্কানদের বোর্ডে। তবে আর কোন উইকেটের পতন না হলে দিন শেষে শ্রীলঙ্কা সংগ্রহ 4 উইকেটে 368। কামিন্দো মেন্ডিস 37 এবং ধনঞ্জয় জি সিলভা অপরাজিত আছেন 17 রানে। ওয়াহুর রহমান খোকন, বিটিভি নিউজ। দর্শক, সকালের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সরকারি ছুটি থাকবে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থান দিবস স্মরণে নানা কর্মসূচি পালন করা হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রতিটি উপজেলায় নির্মিত হচ্ছে পাবলিক লাইব্রেরি। প্রথম পর্যায়ে 44টি উদ্বোধন করলেন এলজিআরডি উপদেষ্টা। গুম কমিশনে আসা 1850টি অভিযোগের মধ্যে 253টি অভিযোগের অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বাকিগুলোর তদন্ত চলছে, জানালেন কমিশন সভাপতি।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ক্ষেত্রে অধিকাংশ দল একমত, ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি সংশোধন করে খসড়া অনুমোদন নির্বাচন কমিশনের। নির্বাচনে প্রচারণে থাকছে না পোস্টার, সুযোগ থাকছে বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিলের পাশাপাশি অনলাইনে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত, সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত আগামী 2 সপ্তাহের মধ্যে, জানালো হোয়াইট হাউস। এবং গল টেস্টে বাংলাদেশের 495 রানের জবাবে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ 4 উইকেটে 368 রান। দর্শক, এরই সাথে শেষ করছি সকালের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।